নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এ বছরের ফেব্রুয়ারিতে 3 ফরম্যাটের ক্যাপ্টেন নির্বাচিত করা হয় নাজমুল হোসেন শান্তকে এবং তার নেতৃত্বে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলে। এবং এই টি-20 বিশ্বকাপের পরপর শান্ত আসলে টি-20 ফরম্যাটের ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে চেয়েছিলেন এবং অক্টোবরে তিনি আবারও অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছার কথা আসলে ব্যক্ত করেন, যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা আসলে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত নেয়নি। নাজমুল শান্তর অধীনে বাংলাদেশ এখন পর্যন্ত 9টা টেস্ট ম্যাচ খেলেছে এবং তার ভেতরে 3টাতে আসলে বাংলাদেশ জিতেছে এবং এর ভেতরে রয়েছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়। এবং নাজমুল শান্তর নেতৃত্বে বাংলাদেশ 9টা ওয়ানডেও ইনফ্যাক্ট খেলেছে এবং 9টা ওয়ানডের ভেতরে বাংলাদেশ জিতেছে 3 ম্যাচে এবং টেস্টের মতোই বাংলাদেশ এখানে হেরেছে 6 ম্যাচে। আর টি-20 পারফরমেন্সের কথা যদি বলি নাজমুল শান্তর ক্যাপ্টেন্সির, সেই ক্ষেত্রে 24টা ম্যাচ বাংলাদেশ খেলেছে তার অধীনে এবং বাংলাদেশ জয় পেয়েছে 10টাতে। কিন্তু প্রবলেম হচ্ছে নাজমুল শান্ত ক্যাপ্টেন্সি করতে গিয়ে আসলে নিজে ওভারঅল ধারাবাহিকভাবে পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন, স্পেশালি টি-20 ফরম্যাটে তিনি পারফর্ম করতে পারেননি। সো ক্যাপ্টেন যদি সামনে থেকে পারফর্ম করতে না পারে তাহলে তার উপরে আসলে এক রকমের চাপ তৈরি হয়ে যায় এবং এই কারণে বাংলাদেশের ক্যাপ্টেন্সি করাটা আসলে খুব একটা সহজ ব্যাপারও নয়। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনি খেলতে পারেনি ইনজুরির কারণে, যার কারণে টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে ক্যাপ্টেন্সি করেছেন মেহেদী হাসান মিরাজ এবং টি-20 ফরম্যাটে ক্যাপ্টেন্সি করেছেন লিটন কুমার দাস। বাংলাদেশ টি-20 সিরিজ জিতেছে 3-0-তে লিটন কুমার দাসের নেতৃত্বে এবং লিটনের ক্যাপ্টেন্সির বেশ ভালো প্রশংসা আসলে হয়েছে। এবং সালাউদ্দিন বাংলাদেশের স্বনামধন্য কোচ, তিনি আসলে লিটনের ব্যাপারে ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে গেম রিড করার ক্ষমতা অন্য যে কারো চেয়ে লিটনের বেশ ভালো এবং তিনি 3-4 ওভার আগেই আসলে বুঝে ফেলতে পারেন যে করণীয় আসলে কি, যেটা ক্যাপ্টেনের ভেতরে থাকাটা আসলে জরুরি। এখন লিটন কুমার দাসের নেতৃত্বে বাংলাদেশ তো টি-20 সিরিজ জিতলো বটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3-0-তে, এটাও একটা ঐতিহাসিক জয়। কিন্তু লিটন নিজে তো পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন। 3 ম্যাচে তিনি করেছেন মাত্র 17 রান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আবার তার যে সবশেষ 20টা টি-20 পারফরমেন্স, সেখানে তার গড় হচ্ছে 16.26, স্ট্রাইক রেট হচ্ছে 100.65, তিনি 20টা ইনিংসে রান করেছেন 309। অর্থাৎ পারফর্মার হিসেবে তিনিও তো আসলে ধারাবাহিক না। এখন নাজমুল শান্ত তিনি ক্যাপ্টেন্সি করবেন কিনা আগামী দিনে, বা আসলে লিটন কুমার দাসকে বিবেচনা করা হবে কিনা, লিটন আবার নিজেও বলেছেন যে বিসিবি চাইলে তিনি আসলে দায়িত্বটা নিতে চান বা তিনি ক্যাপ্টেন্সিটা আসলে করতে পারেন। আবার টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে ক্যাপ্টেন্সি করতে দেখেছি আমরা মেহেদী হাসান মিরাজকে। তো মেহেদী হাসান মিরাজ তিনি আবার 2024-এ অ্যামেজিং পারফর্ম করেছেন, সে ব্যাপারে কোনো সন্দেহ আসলে নেই। স্পেশালি যদি টেস্টের দিকে তাকাই, টেস্টে সবচেয়ে বেশি রান তিনি করেছেন, 18 ইনিংসে 614 রান করেছেন, যেখানে 4টা 50 তার রয়েছে, গড় হচ্ছে 38.37। 614 রান করার পাশাপাশি তিনি টেস্টে নিয়েছেন 31 উইকেট, অর্থাৎ ধারাবাহিকতা মেহেদী হাসান মিরাজের ভেতরে ছিল। এটা গেল হচ্ছে তার টেস্টের পারফরমেন্স। টেস্টে তিনি টপ রান গেটার, বাকি সবাইকে পেছনে ফেলে মমিনুল হক কিংবা লিটন কুমার দাস। লিটন কুমার দাস 394 রান করেছেন, 3-এ রয়েছেন। সাদমান করেছেন 364 রান, মুশফিকুর রহিম করেছেন 331 রান 11 ইনিংসে। তো এই জায়গাটাতে সবাইকে পেছনে ফেলে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের টেস্টে 2024-এ সবচেয়ে বেশি রান করা ব্যাটার। ওয়ানডের ক্ষেত্রে যদি বলি, ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ রয়েছেন 2-এ, মাহমুদুল্লাহ রিয়াদ 1-এ এবং মেহেদী হাসান মিরাজ 8 ইনিংসে 305 রান করেছেন, 3টা 50 তার রয়েছে। অর্থাৎ টেস্টে 4টা, ওয়ানডেতে 3টা, এখানে তার গড় হচ্ছে 38.12। তো বোলিং এর ক্ষেত্রেও মেহেদী হাসান মিরাজ তিনি দারুণ করেছেন, কোনো সন্দেহ নেই। 8 উইকেট তিনি নিয়েছেন ওয়ানডেতে। তো সেই ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। এখন বিষয়টা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবে কে? নাজমুল শান্তর উপরেই বোর্ড আস্থা রাখবে, লিটন কুমার দাসকে বিবেচনা করবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে তার দুর্দান্ত ক্যাপ্টেন্সির কারণে, নাকি মেহেদী হাসান মিরাজকে এই ফরম্যাটে আসলে লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব দেওয়া হবে? তো সময় আসলে বলে দেবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে এই সিদ্ধান্তটা আসলে নিতে হবে, কারণ ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি, সময় খুব বেশি নেই। বিপিএল এর পরপরই হয়তো বা এই ঘোষণা আসলে আসবে যে কে ক্যাপ্টেন্সি করবে। নাজমুল হাসান শান্তকে দায়িত্ব দেওয়া হয়েছিল ডিসেম্বর পর্যন্ত, 1 বছর মেয়াদে, ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। তো ডিসেম্বর তো শেষ হয়ে যাচ্ছে, সুতরাং নতুন অধিনায়কের ঘোষণা আসলে আসবে। বাকি যারা দায়িত্ব পালন করেছেন তারা হচ্ছে শান্তর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেছেন। তো এই ক্ষেত্রে আসলে একটু সময় গেলে আমরা বুঝতে পারবো, বাট আমার মনে হয় যে সম্ভাবনা তীব্র যে মেহেদী হাসান মিরাজ তার নেতৃত্বে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে। বাট লিটন ধারাবাহিকভাবে পারফর্ম করতে না পারলেও লিটনের ক্যাপ্টেন্সি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে দারুণ ছিল, সেটাও আসলে
উল্লেখ করার মতো। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।